প্রথমেই বলে রাখি, লিডসের পঞ্চম দিন ভারতের বোলাররা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল। তারা নিজেদের সেরা আউটপুটটা দিয়ে কিন্তু ওই প্রথম ঘন্টা থেকেই ইংল্যান্ডের ব্যাটারদের উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল। ইভেন প্রথম ঘন্টায় বল যেভাবে মুভ করছিল, ওই পার্টিকুলারলি ওভারকাস্ট কন্ডিশনটাকে ভারতের 3 পেস বোলার দারুণভাবে কাজে লাগিয়ে ইংলিশের 2 ওপেনারকে যথেষ্ট আর কি প্রেশারের মধ্যে রেখেছিল। একটা বা দুইটা উইকেট যদি ওই জায়গায় তুলে নিতে পারতো তখন ভারতের বোলাররা, একটু যদি তখন ভাগ্যের সহায়তাটা পেত, তাহলে আমার মনে হয় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ওই প্রথম সেশনেই এলোমেলো করে দিতেই পারতো ভারতের পেস বোলাররা, কিন্তু ওই ভাগ্যেরও সহায়তা পায়নি। আর তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টার পর থেকে আবার কন্ডিশনটা ব্যাটারদের পক্ষে যেহেতু অনুকূলে চলে গেল, সেই সুযোগটা কাজে লাগিয়ে বলতে পারেন ইংল্যান্ডের 2 ওপেনার বা তাদের পরের দিকের ব্যাটাররা একেবারে সহজভাবেই অলমোস্ট রান চেস করে দিল সাকসেসফুলি, আর যার কারণে তারা ম্যাচটাও জিতে গেল। তো পঞ্চম দিন তো ইংল্যান্ড খেলাটা শুরু করেছিল বিনা উইকেটে 21 এই অবস্থায়, 90 ওভার হাতে ছিল, 350 রান বাকি ছিল, ভারতের জিততে গেলে 10 উইকেটের প্রয়োজন ছিল। ওই যে শুরুর ঘন্টাটায় প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ খুব ভালো মতো প্রেশার ক্রিয়েট করেছিল ব্যাটারদের এগেনস্টে। একটু যদি আর কি, আমি আবারও বলছি, লাকটা ওই জায়গায় ফেভার করতো ভারতের পেস বোলারদের পক্ষে, তাহলে ওইখানেই কিন্তু ইংল্যান্ডের 2 ওপেনারকে আমরা তো ফেরাতেই পারতামই। আরও বেশ কয়েকটা উইকেট, অন্তত 3 থেকে 4টা উইকেট ডেফিনেটলি আমাদের বাধা ছিলই। আর তার উপর বেশ কয়েকটা হাফ চান্সেসও আমরা ওই জায়গায় ছেড়েছি। জসপ্রীত বুমরার মনে আছে প্রথম ঘন্টার মধ্যেই ওই একটা কট অ্যান্ড বলের সুযোগ পেয়েছিলেন ওই জ্যাক ট্রলির এগেনস্টে, একটু আর কি বলটা সামনের দিকে আর কি লো হয়েছিল, কিন্তু ওই ভাগ্যের যদি সহায়তাটা পাওয়া যেত তাহলে ওই ক্যাচটা কিন্তু রিটার্ন ক্যাচ হিসাবে তিনি ধরতেই পারতেন। আর এছাড়া আরও বেশ কয়েকটা আমরা ক্যাচ মিস করেছি। প্রথম 1.5 ঘন্টা বা ওই 1.25 ঘন্টার মতো অনুকূল পরিস্থিতি ছিল না আর কি ব্যাটারদের জন্য, কিন্তু তারপর দেখলাম কন্ডিশনটা যখন আস্তে আস্তে ব্যাটারদের জন্য ফেভারেবল হয়ে যাচ্ছে, তারপর ওই পার্টিকুলারলি বেন ডাকেটি তিনি কিন্তু অ্যাটাক করার কাজটা শুরু করলেন। তো যার ফলে দেখা গেল প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোরটা বিনা উইকেটে 117। ওইখানেই বলতে পারেন ম্যাচের মোমেন্টাম বা রিদমটা অনেকটাই ইংল্যান্ডের দিকে ঝুঁকে গেছিল। ডেফিনেটলি ইংল্যান্ডের ওই 2 ওপেনার বেন ডাকেট আর জ্যাক ট্রলিরও ওই জায়গায় যথেষ্ট ক্রেডিট প্রাপ্য। ওই পার্টিকুলার ওভারকাস্ট কন্ডিশনে তারা ওইভাবে যে সার্ভাইভ করেছে, একবারে দাঁতে দাঁত চেপে লড়াই করে, ভারতের পেস বোলাররা তখন যেভাবে আর কি ভয়ঙ্কর হয়ে উঠছিল, বুমরা বলুন সিরাজ বলুন, এই দুজন আর কি যথেষ্ট টাফ টাইম দিয়েছে ইংলিশ ব্যাটারদের। কিন্তু ওই যে তারা টাফ টাইমটা যেহেতু আর কি সার্ভাইভ করে গেছিলো, তারপর বললাম ওই কন্ডিশনটা যেহেতু ব্যাটারদের অনুকূলে চলে গেল, ওই সুযোগটাকে তারপর কাজে লাগিয়ে সেকেন্ড সেশনে একেবারে বলতে পারেন তাণ্ডব চালিয়ে দিল ভারতের বোলারদের উপর। প্রসিদ্ধ কৃষ্ণা তিনি ওই শুরুর 4-5টা ওভার যথেষ্ট টাইট বোলিং করলো, তারপর এই প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু বেছে বেছে ওই বেন ডাকেট টার্গেট করলেন, আর যার ফলে প্রসিদ্ধ কৃষ্ণারও ওই ফার্স্ট ইনিংসের মতো সেকেন্ড ইনিংসও দেখা গেল বোলিং ইকোনমিটা 6-এর উপরে। আর এরপর ইংল্যান্ডের 167 রানের মাথায় বেন ডাকেটের এগেনস্টে একটা চান্স ক্রিয়েট করে ফেলেছিল মোহাম্মদ সিরাজ। তখন তিনি 97 রানে ব্যাটিং করছিলেন, একটা আর কি হুক শট মেরেছিলেন, কিন্তু ওই ডিপ মিড উইকেট থেকে দৌড়ে আসা জয়সওয়াল তার ক্যাচটা ধরতে পারলেন না। জয়সওয়াল এর আগেও ওই গালিতে আর স্লিপ পজিশনে ফিল্ডিং করে অসংখ্য ক্যাচ ছেড়েছেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে ওই জায়গা থেকে আর কি তিনি ক্যাচটা হাতের মুঠোর মধ্যে পেয়েও সেটাকে শেষ পর্যন্ত গ্র্যাব করতে পারলেন না। আর এই বেন ডাকেটে কিনা তার ইনিংসটাকে শেষ করলেন 149 রানে, আরও একটা বা দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি করে দিয়ে গেছিলেন। ডেফিনেটলি ওইটা তো ভারতের জন্য অনেক বড় একটা সেটব্যাক ছিল, না হলে 167 রানের মাথাতেই ইংল্যান্ডের ওই ওপেনিং জুটিকে আমরা ভেঙে দিতে পারতাম, বেন ডাকেটের উইকেটটাও আমরা 97তেই তুলে নিতে পারতাম। তো তারপর ওই ইংল্যান্ডের 188 রানের মাথায় ওই প্রসিদ্ধ কৃষ্ণারই একটা ওই গুড লেংথের আউটসাইড দিয়ে অফ স্টাম্প ওই আর একটা আউটগোয়িং ডেলিভারিতে ওই জায়গায় জ্যাক ট্রলির উইকেটটা তিনি তুলে নেন। আউটসাইডেজ হয়ে তিনি ওই ফার্স্ট স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে 65 রানের এক খুব ভালো একটা কার্যকরী নক খেলে ওই জায়গায় আউট হয়ে যান। আর এরপর অলিপপ ক্রিজে আসেন। অলিপপ আর বেন ডাকেটের মধ্যে একটা ছোট 18 রানের মতো জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু অলিপপ প্রথম ইনিংসের মতো এদিন খুবই একটা সুবিধা করতে পারেননি। তো ওই প্রসিদ্ধ কৃষ্ণারই একটা ওই গুড লেংথের এবার ইনকামিং ডেলিভারিতে বলটা সুইং হয়ে খুব ভালোভাবে ভেতরের দিকে ঢুকেছিল, আর ওই জায়গাতেই অলিপপের ওই ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে আর কি গ্যাপটা খুঁজে নিয়ে তার স্টাম্পটা পুরোপুরি ভেঙে দেয়। তো ওই জায়গায় 204 বা 5 রানের মাথায় ইংল্যান্ড সম্ভবত দ্বিতীয় উইকেটটা খোয়ায়। এরপর বলতে পারেন ওই জো রুট আর ওই বেন ডাকেটের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে 47 রানের। জো রুট তিনি কিন্তু তার ওই স্টেবল ইনিংসটা এদিনও আর কি কন্টিনিউ করলেন, যেটা তিনি ফার্স্ট ইনিংসে বড় করতে পারেননি। এদিন কিন্তু উইকেটের এক পাশ আগলে রেখে তিনি সেই ভরসাটা দিয়েছিলেন, যার জন্য বেন ডাকেট কিন্তু উইকেটের অপর পাশ থেকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছিলেন ভারতের বোলারদের। তখন একেবারে ফ্রি লাইসেন্স তিনি পেয়ে গেছিলেন সেঞ্চুরি পাওয়ার পরে। তো জাডেজাকে তো একেবারে জাস্ট ভোঁতা করে দিয়েছিলেন, রিভার্স সুইপের পর রিভার্স সুইপ মেরে 4 ছক্কার একেবারে ফুলজুরি ছুটিয়ে। এরপর এই বেন ডাকেটকে কিন্তু খুবই সারপ্রাইজিংলি ফিরিয়ে দিয়েছিলেন শার্দুল ঠাকুর, যার উপর কিনা খুব বেশি ভরসা করা হয়নি। তো সেই শার্দুল ঠাকুরই ওই একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প একটা ফুল লেংথের ডেলিভারিতে বেন ডাকেটকে ওই জায়গায় আর কি কভার দিয়ে খেলতে বাধ্য করেছিলেন, কিন্তু শর্ট কভারে ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি একটা বেশ ভালো মতো ক্যাচ পিক আপ করে বেন ডাকেটকে ওই জায়গায় 149 রানে তিনি ফিরিয়ে দেন। আনফর্চুনেটলি তিনি 150 রানটা কমপ্লিট করতে পারেননি। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই হ্যারি ব্রুক, যিনি এর আগের ইনিংসে
ওই 0 রানে একটা লাইভ পেয়ে ওইটাকে আর কি 99-তে কনভার্ট করেছিলেন। তো এই দিন কিন্তু তিনি নিজের ইনিংসটাকে একেবারেই বড় করতে পারলেন না, মানে একেবারে গোল্ডেন ডাক করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। ওই শার্দুল ঠাকুরের ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় খোঁচা মেরে ওই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ওই জায়গায় আউট হয়ে যান। তো ওই জায়গায় মানে 253 রানের মধ্যে তখন কিন্তু ইংল্যান্ডের 4-4টা উইকেট চলে যায়। এরপর ওই বেন স্টোকস আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া জো রুটের মধ্যে একটা 49 রানের জুটি করে ওঠে। তো রান তোলার আবার এদিকে মূল কাজটা করছিল বেন স্টোকস। তিনি কিন্তু বেশ কয়েকটা গ্ল্যামারাস শট খেলেছেন পেস বোলারদের এগেনস্টে, জাডেজার এগেনস্টেও বেশ কিছু মানে সুইপ শট মারতে দেখলাম, র্যাম শটও তাকে খেলতে দেখলাম। কিন্তু ওই র্যাম শট খেলতে গিয়ে ওই জাডেজাকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে বসেন। তার আগেও কিন্তু একটা বেশ ভালো মতো চান্স দিয়ে দিয়েছিলেন জাডেজার এগেনস্টে। তখন ওই ঋষভ পান্থ তিনি মানে উইকেটের পেছন থেকে মানে বুঝতেই পারেননি বলের ডিরেকশনটা ঠিক কোথায়, কিন্তু কে এল রাহুল তিনি একটু লেট রিয়াকশন করে ফেলেছিলেন ওই লেগ স্লিপ থেকে। তো যার ফলে বেন স্টোকসের উইকেটটা যেখানে আগেই চলে যেতে পারতো, তারপরেও তিনি আরও বেশ কয়েকটা রান নিজের খাতায় যোগ করে তারপর ওই জায়গায় জাডেজার বলেই আউট হয়েছিলেন। তখন ইংল্যান্ডের স্কোরটা জাস্ট ওই 300 গন্ডি টপকেছে। তখনও 5 উইকেটে 302 ইংল্যান্ডের রানটা, জিততে তাদের 69 রান প্রয়োজন, হাতে তখনও 5টা উইকেট। তখনও আমি বলবো ভারতের জন্য বেশ কিছুটা হলেও চান্স বেঁচেছিল। কিন্তু এই জায়গায় ওই জেমি স্মিথ যখন ব্যাটিং করতে এলেন, জেমি স্মিথ আর জো রুটের ওই দুইটা স্টেবল ইনিংসেই বলতে গেলে ইংল্যান্ড একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। ওই জো রুট তো এক পাশ থেকে তিনি সাপোর্টিভ রোলটা প্লে করে যাচ্ছিলেন, আর অপরদিকে জেমি স্মিথ তিনি অ্যাটাক করার কাজটা করলেন। জাডেজা তারপরে বেশ কয়েকটা ভালো ওভার করেছিলেন, কিছু আর কি টাইট লাইন লেংথে বলিং করে ব্যাটারদেরকে প্রেসারে রেখেছিলেন ঠিকই। কিন্তু জেমি স্মিথ যখন আর কি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন ওই 30 বা 40টা বল খেলার পর, তারপরে দেখলাম জাডেজাকে বেছে বেছে তিনি টার্গেট করলেন, সুইপ মেরে মেরে ওই জায়গায় আর কি আবারও আর জাডেজার এগেনস্টে রান তুলতে শুরু করে দিলেন। পেস বোলারদেরকেও খুব ভালোভাবে সামলেছেন। আর তারপর দেখলাম কন্ডিশনটাও ব্যাটারদের অনুকূলে অনেকটাই চলে গেছিলো, রোদও উঠে গেছিলো। আর ইংলিশ কন্ডিশনে তো আপনি জানেন রোদ উঠে গেলে ওটা ব্যাটারদের জন্য কতটা ফেভারেবল হয়ে যায়। নতুন বলটা নেওয়ার আগে মানে 80 ওভারের হওয়ার আগে ইংল্যান্ডের ব্যাটাররা দেখছিলাম ওই জেমি স্মিথ আর জো রুট খুব মানে আর কি তাড়াহুড়ো করে তারা ওই জায়গায় রানটা তোলার কাজ করছিলেন। মানে কারণ তখন তো জানতেন যে নতুন বলটা একবার এলেই ওই জসপ্রীত বুমরা বা মোহাম্মদ সিরাজ আবার অ্যাটাকে ফিরে আসবে, তখন কিন্তু রান তোলার কাজটা আবারও ডিফিকাল্ট হয়ে যেতে পারে, উইকেট চলে যাওয়ার একটা বেশ ভালো মতো পসিবিলিটিস ওই জায়গায় ক্রিয়েট হয়ে যেতে পারে, ঠিক যেটা আর কি ওই ভারতের সেকেন্ড ইনিংস আর ফার্স্ট ইনিংসে হয়েছিল। তারা সেই লক্ষ্যে সফলই হয়েছে। ওই 82 ওভারের মধ্যেই তারা এই 371 রান সাকসেসফুলি চেস করে ম্যাচটা জিতে গেল। জেমি স্মিথ 44 রানে আর অপরদিকে জো রুট তিনি শেষের দিকে 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। ওই 53 রানে তিনি অপরাজিত থেকে 5 উইকেটে ইংল্যান্ডকে হেডিংলি টেস্টে আর কি তারা জিতিয়ে দেন। তো যার ফলে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এখন 1-0 ব্যবধানে এগিয়ে গেল। তো ভারতের জন্য মানে অনেক পজিটিভিটি রয়েছে এই টেস্ট ম্যাচটা থেকে, অনেক আর কি ড্রব্যাকও রয়েছে। তবে আপনাকে কিন্তু মানতেই হবে ভারত কিন্তু এই টেস্ট ম্যাচটায় বেশিরভাগ সময় তারাই ডমিনেট করেছে, তারাই কিন্তু পজিটিভ ক্রিকেটটা খেলেছে। ওই একটা বা দুইটা সেশন বা 1 ঘন্টা বা আধ ঘন্টার ওই খারাপ ক্রিকেটের জন্যই এই ম্যাচটা আলটিমেটলি হারতে হলো স্বাগতিক ইংল্যান্ডের কাছে। তো যাই হোক, এখন আর কি ভেঙে পড়ার কিছু নেই, এখনও 4টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে। আমি স্টিল বিশ্বাস করি ভারতের এই দলের পক্ষে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব। নতুন টিম, নতুন ক্যাপ্টেন, নতুন পুরো সেট আপ, তাই একটু আর কি প্রবলেম হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি মনে করি মানে এর পরের ম্যাচে যদি স্ট্র্যাটেজিক্যালি বা টেকনিক্যালি কিছু যদি আর কি চেঞ্জেস করে এই একাদশে, ডেফিনেটলি কিছু মানে বদল তো আসবেই বলেই আমার মনে হচ্ছে, আর করাটা উচিত। আর গেম প্ল্যানিংগুলো যদি মাঠে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারে টিম ইন্ডিয়া, তাহলে আমি মনে করি পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানো ডেফিনেটলি সম্ভব। তো কি মনে করেন সেকেন্ড টেস্টে কি পারবে ভারতীয় দল এই প্রথম টেস্টে হারের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।